বিশেষ করে যারা সরকারি দলে থাকেন, মন্ত্রী এবং এমপি, যে স্যার আমার বিশ্ববিদ্যালয়ে গেলেন, আমাকে তো জানালেন না। তার মানে আপনাকে জানাবো কেন? আপনাকে জানাবার কোনো দরকার নেই। আর আমার কোনো খায়েশ নাই, আমি আর কিছু হতেও চাচ্ছি না। এনাফ ইজ এনাফ। পিএসসি মেম্বার ছিলাম, বিসি মেম্বার ছিলাম, কেউ ছিল না, আমি ছিলাম। আমার দরকার নেই, আমি যাহা মনে করিব উহা করিব, তাতে আপনার পছন্দ হয় হোক, না না হোক। সেজন্য আমাকে বাজারে কঠোরপন্থী হিসেবে আমি পরিচিত, তার জন্য আমি মোটেই দুঃখিত নই, আমি খুব খুশি। কারণ আমি মনে করি আমাদের যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান ধরে রাখতে হয়, তাহলে কঠোর না হলে কোনো তার বিকল্প নাই। কারণ আমাদের ছেলেমেয়েরা কিছুই শিখবে না। এবং উনি আমাকে বলছিলেন, রাবিল আহমেদ বলছিলেন যে আমরা তো ওনার অনেক সিনিয়র, আমরাও যখন ছাত্র ছিলাম আমরা দেখেছি যে পড়ালেখার মানটা কীরকম ছিল। আমরা যখন ছাত্র, প্রফেসর রফিকুল ইসলাম তখন শিক্ষক ছিলেন, তখনই প্রবীণ। এবং আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও আমি বাংলা বিভাগে বক্তৃতা শুনতে যেতাম, অন্যান্য বিভাগে যেতাম। সেখানে এখন কিছুই নাই, খালি কম্পিউটার টিপাটিপি ছাড়া আর কিছু আমি দেখতে পাই না। এটা কি লাভ হয় আমি বুঝতে পারলাম না। কম্পিউটার ইজ এ টুল, মানে হোয়াট ইউ ডু উইথ দ্যাট অনলি। আর ম্যানুফ্যাকচার করা, নকল করা, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নকল করা, এই বিদ্যায় তো আপনি বেশি দূরে আগাতে পারবেন না। এই বিদ্যা তো অগ্রহণযোগ্য। আমি মনে করি যে আজকে যারা তরুণীরা আছেন তারা অনেক সম্ভাবনাময়, তাদের অনেক বুদ্ধি আছে। আমাদের অনেক বুদ্ধি কম ছিল, সেটাও সত্যি কথা। তবে যে জিনিসটা আমাদের ছিল অনেকেরই, আমরা পড়ালেখা করার চেষ্টা করেছি। ফাঁকি দিয়ে কিভাবে গাছের মগডালে ওঠা যায় এই বুদ্ধি আমাদের ছিল না, আমরা জানতাম না। আমরা জানতাম না কে এক্সটার্নাল, কে কি, কার বাড়ি কোথায়, কোন জেলায়, কার শ্বশুর বাড়ি কোথায়। এখন ছাত্রছাত্রীদের সবাই জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এসবের কথা বলতে পারবো, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু 35 বছর শিক্ষকতা করেছি, আমি দেখেছি এটা। পৃথিবীর সব কিছু জানে। আমার হার হচ্ছে আমি যা না জানি তারা জানে। কীভাবে জানে আমি জানি, এবং কীভাবে আমাকে ম্যানিপুলেট করা যাবে, কোথায় কোথায় আমার কোন দুর্বলতা আছে সেগুলো ভালো করে ব্যবহার করা। তো সুতরাং আমি মনে করি যে শিক্ষক হতে হলেও যেরকম কঠোর নিয়মতে থাকা দরকার, লেখাপড়ার মধ্যে থাকা দরকার, গবেষণা করা দরকার। কারণ আমি যদি নিজে গবেষণা না করি, আমার যদি উচ্চ ডিগ্রি না থাকে ভালো জায়গার থেকে, আমি যদি গবেষণা না করি, আমি যদি কিছু প্রকাশ না করতে পারি, অবশ্যই ছাত্রছাত্রী আমাকে সম্মান করবে না। অবশ্যই আমাকে ক্লাসে খুব ভালো পড়াতে হবে, সময় নিয়ে পড়াতে হবে, সময় দিতে হবে ছাত্রছাত্রীদেরকে। এবং আজকাল যেটা আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের তরুণ, তাদেরকে বলা যায় না, সহকর্মীদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তাদেরকে ক্যাম্পাসে পাওয়া যায় না। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। ফ্যাকাল্টি সকাল থেকে তারা ব্যাগ নিয়ে শুরু করে দেন হাঁটাহাঁটি, গাড়ি নিয়ে হাঁটেন না, কেউ গাড়িতেই যান। এবং তারা সময় সুযোগ পেলে একটু থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর একটা হচ্ছে কনসালটেন্সি, যেটা আমি নাম দিয়েছি ইনসালটেন্সি। বিকজ বেসিক্যালি হোয়াট ইউ ডু ইজ ইনসাল্ট ইউর ইন্টেলেক্ট। আমার মনে হয় যে এগুলো একটু বোঝা উচিত। আপনি যখন এগুলো বুঝতে পারবেন, আর যখন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী তারা উচ্চশিক্ষার প্রতি অনুরাগী হবেন, তারা অবশ্যই ভালো করবেন। আর এখানে ইউল্যাবের আমি যেটা জানি, আমি কাজী শাহিদ আহমেদকে কম বিস্তর চিনি, আমি এলাকাটাও জানি ওনাদের। সুতরাং এই বিশ্ববিদ্যালয় আরও ভালো যে করবে এই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই, এটা আরও ভালো করবে। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করুন। ছাত্রছাত্রীরা যাতে লেখাপড়া করে ভালো করতে পারে, না হলে আমাদের অধিকার ভাষায় বলে ও কি করে নেয়াপড়া করে। তো নেয়াপড়া করে তার লেখাপড়া নষ্ট করে দেয়। ব্যাড নিউজ অল থ্রু আউট। আমি বিদেশে বিভিন্ন জায়গায় পড়িয়েছি, আমি আমেরিকায় পড়িয়েছি, মিডল ইস্টে, আফ্রিকাতে অনেক জায়গায় কাজও করেছি। অভিজ্ঞতা হচ্ছে যেটা, উচ্চশিক্ষায় কোনো শর্টকাট নেই। আর আপনি পাশ করিয়ে দিচ্ছেন 91%, 95%। আমি শিক্ষামন্ত্রীকে বলেছি, উনি অসন্তুষ্ট হয়েছিলেন। আমরা এসব কিছু তো জানেন না, এটা তো এ পাশ আর ও পাশ, ইহার পাশ করে আর কোনো লাভ নাই। এবং দ্বিতীয় দিকে যেটা মানতে হবে, উচ্চশিক্ষা কাহারও জন্য, সবার জন্য নয়, কোনো দেশেই সেটা ঠিক না। আপনাকে সবার জন্য উচ্চশিক্ষা, সবাই যেতে হবে। ডাকলে কান্নাকাটি, এবং আমাদের সাংবাদিক বন্ধুরা কান্নাকাটি করে লেখেন এতগুলো ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, অ্যাজ ইফ এটা তাদের রাইট। উচ্চশিক্ষা তো কার রাইট আর না। হ্যাঁ, অবশ্যই সার্বজনীন প্রাথমিক শিক্ষা তাদের রাইট, সেকেন্ডারি ঠিকই আছে। উচ্চশিক্ষায় তারাই যাবেন যারা প্রকৃত মেধাবী, যারা গবেষণায় যাবেন, যারা শিক্ষকতায় যাবেন। যিনি ব্যাংকে চাকরি করবেন তার বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকারটা পড়লো কি? তার এমএ করতে হবে কেন? ইন্স্যুরেন্সে যাবেন তার পড়তে হবে কেন?
এটি আমাদের দেশের সমস্যা। আমি যেহেতু আমেরিকায় পড়ালেখা পড়িয়েছি, আমি এটাতে একেবারে বিশ্বাসী নই। আমি কঠোরভাবে মনে করি যে আপনি যেটা পড়ছেন ভালো করে পড়েন, যে কাজ করার জন্য ভর্তি হয়েছেন সেই কাজটি করুন। আর লেখাপড়া করেন আপনি 2 ঘন্টা, অন্য জিনিস করেন 20 ঘন্টা, এটা তো লেখাপড়া হবে না কিছু। এটাও কিন্তু মনে রাখতে হবে। এবং আমি আজকাল দেখি সেটা, আমি অত্যন্ত দুঃখের সাথে এটা বলছি, আমি 2011 সালে আমি বিশ্ববিদ্যালয় চলে গেলাম। এখানে আমি একটা মজার কথা বলবো, তাহলে অনেকটা বুঝতে পারবেন। যখন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সাদেক সাহেব ইন্তেকাল করেছেন, উনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার মাধ্যমে আমাকে ডাকানো হলো। তো এটা 1999 সালের কথা। তো আমি ওনাকে বললাম যে না, আমার খুব ইচ্ছা নেই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়াইট কমফোর্টেবল, আমি যাবো না কথা। তো উনি অনেকবার চেষ্টা করে বললেন যে আপনি তো ছাত্রছাত্রীদের কথা চিন্তা করছেন। উনি শিক্ষামন্ত্রী, ওনার কথা খুব অথেন্টিক, উনি খুব ভালো বলতেন। তো একটা কথা বলি, আপনি তো মনে করছেন যে আপনি গ্রাজুয়েট লেভেলে পড়ান, কঠিন পেপার পড়ান, তো চলে গেলে ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবে, সেজন্য আপনি যেতে চাচ্ছেন না। আমি চুপ করে আছি, কারণ সেটাই। উনি বললেন আপনি হয়তো জানেন না, আপনি যদি যান ছেলেমেয়েরা 2 ডাকাত নফল নামাজ পড়বে, যে আপনার হাত থেকে তার রেহাই পেয়েছে, তা আপনি দয়া করে ওদেরকে ছেড়ে দেন, চলে যান। আমি বললাম আপনি মাননীয় শিক্ষামন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তারপরে আমার তো শিক্ষকতা থাকা মোট উচিতই না। তাই আমি বললাম যে আপনি যেখানে খুশি দেন, আমার কোনো আপত্তি নেই। এবং আমাকে পিএসসিতে পাঠানো হয়। আমার কথা হচ্ছে যে উচ্চশিক্ষায় তো কোনো শর্টকাট থাকতে পারে না। এবং উদাহরণস্বরূপ আমি বলি, আমার বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান, মানে পলিটিক্যাল সায়েন্স। আমার অনেক প্রচুর বই আমি দিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জগন্নাথকে, যেটা আমরা খুলেছি পাবলিক অ্যাড্রেস, ওখানে এমন কোনো বই নাই আমার ছিল না। আমার বাবা ব্যবসায়ী ছিলেন, প্রচুর বই আনাতাম, বই কিনতাম এখান থেকে, লাইব্রেরিতে থাকতাম। আপনি বই কিনবেন না, লাইব্রেরিতে যাবেন না, আপনি পড়ালেখা করেন না, আপনি ক্রিকেটও খেলেন না, তো সময় কাটে কি করে? আমরা তো সবই করেছি। আর সবসময় এখনকার ছেলেমেয়েদের তারা কোনো সময় পায় না। কি করে? ফিজিক্যাল ফিটনেস নাই, কারণ মাঠে যায় না। আমরা ফুটবল, ক্রিকেট, হকি সবই খেলেছি, টেনিস। পড়ালেখা তো করতেই হয়েছে। কেন? সমস্যা কোথায়? আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আছেন, আমরা সঙ্গীত টঙ্গীতেও কিছু সময় দিয়েছি, সেই সময় উনি আমাদের অনেক জুনিয়র। সেই অর্থে আমি মনে করি আমাদের এডুকেশনে, বিশেষ করে উচ্চশিক্ষাতে, একটা হোলিস্টিক অ্যাটিটিউড থাকা দরকার, পার্সপেক্টিভ থাকা দরকার, যাতে করে আমরা সত্যিকার অর্থে প্রকৃত শিক্ষিত হয়ে বেরিয়ে আসে। নাহলে আপনাদের ঢাকাইয়া ভাষায় বলতে হবে শিক্ষিত। তো শিক্ষিত হয়ে তো আর কোনো লাভ নাই, সময় নষ্ট করেও লাভ নাই। এর থেকে মুদি দোকান দেওয়া ভালো। আমি মনে করি লেখাপড়া করলে ঠিক মতো করেন, আর নাহলে ছেড়ে দেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রধান কারণ বন্ধ করেন, অনেকে লেখাপড়া করতে ওখানে যায় না। এবং আমি কঠোরভাবে এগুলো শিক্ষা করেছি, যেটা অনেকে জানেন। আন্দোলন হচ্ছে, তখন এরশাদ ক্ষমতায়। আমি ক্লাস দিচ্ছি সকালে, বারবার আমার ক্লাসের সামনে দিয়ে স্লোগান দিচ্ছে, লড়াই 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 করে বাঁচতে চাই। তাহলে বাবা, লড়াই তো আমাদের সঙ্গে তোমার করার দরকার নেই, তুমি ক্যান্টনমেন্টের দিকে যাও, ওখানে গিয়ে লড়াই করো। আমাদের নিরীহ লোকের সঙ্গে লড়াই করে বাঁচতে মানে জায়গা ফাঁকা। তো শিক্ষক হতে হলে তো শক্ত চরিত্রের অধিকারী হইতে হয়, তাহলে তো আপনি শিক্ষকতা করতে পারবেন না, সম্ভব না। যাই হোক, আমি অনেক কথা বললাম। আমি মনে করি শিক্ষাকে বিভিন্নভাবে দেখা যায়। আমি মনে করি যে শিক্ষার প্রায়োগিক দিক একেবারেই নাই, যে শিক্ষা দেশ জাতিকে কিছুই দেবে না, সেই শিক্ষার কোনো প্রয়োজন নেই। ব্যক্তি স্বার্থে শিক্ষার কোনো লাভ নেই, এটা আমি মনে করি। এবং সেই জন্য আমরা অনেক কিছু যেহেতু বোঝার চেষ্টা করি না বা বুঝি না, সেটা হচ্ছে উচ্চশিক্ষা, বেকারত্ব, অন্যান্য জিনিস, সমাজে সহিংসতা, সবই কিন্তু সম্পর্কিত। যে উচ্চশিক্ষিত হয় সে কোনো হাতের কাজ করতে চায় না, পারে না, তার দরকার নেই। তো শুধু সেটাই পড়ে যেটাই আমরা আমাদের কাজে লাগবে, এবং যেটাই পড়বেন ভালো করে পড়বেন। আর এই বিশ্ববিদ্যালয়, আমি আগেও বলেছি, আমি জানি যে এই বিশ্ববিদ্যালয় ভালো করবে। আমাকে যদি ব্যক্তিগত হিসাবে এই বিশ্ববিদ্যালয় মনে করে কোনো বিষয়ে কনসাল্ট করতে তারা চান, আমি যেহেতু একাডেমিক লোক, বেসিক্যালি আমি রাজনীতির লোক না, সুতরাং আমি সবসময় সহায়তা করবো, কোনো সমস্যা নেই।
ধন্যবাদ সবাইকে। Thank you, Professor Mohammad Khan. We are very honored to have Mr. Asad Zaman Noor, Honorable Minister, Ministry of Cultural Affairs, People's Republic of Bangladesh, as the chief guest of today's program. In addition to his political engagement, Mr. Asad Zaman Noor is also one of the most renowned cultural personalities of our country. I would now like to request Mr. Asad Zaman Noor to come on the dais and share his thoughts with us today. Please welcome Mr. Asad Zaman Noor. ইউল্যাবের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি নেই মনে হয়। এখানে আমাদের সম্মানিত উপাচার্য মহোদয় আছেন এবং তার সঙ্গে তার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং আমার বিশেষ শ্রদ্ধাভাজন অধ্যাপক এমেরিটাস রফিকুল ইসলাম আমাদের স্যার, এছাড়া আমাদের কিছু আমার বন্ধুরা আছেন। কাজী শাহেদ আহমেদের নাম বারবার এখানে উঠে এসেছে, আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি থাকলে খুব ভালো হতো, কিন্তু তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং আমার ছাত্রছাত্রী বন্ধুরা, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার বক্তব্যের পরে তো আমার আর কিছু বলার থাকে না। আপনি যা যা বলেছেন আমি ওগুলি ভেবে রেখেছিলাম। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে একটা স্কুলে একজন নতুন শিক্ষক এসেছে, এসে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেছে ছাত্রদের যে তোমরা কি জানো আজকে আমি কি পড়াবো? তো ছাত্ররা বলেছে যে স্যার জানি না। তোমরা যখন কিছুই জানো না তোমাদের পড়িয়ে কি লাভ? দ্বিতীয় দিন এসছে, সেদিন ছাত্ররা একটু চালাক হয়েছে, জিজ্ঞেস করেছে যে তোমরা কি জানো আজকে আমি কি পড়াবো? হ্যাঁ স্যার জানি। জানোই যখন তো আমার সময় নষ্ট করে কি লাভ? তৃতীয় দিন আবার এসেছে, সেদিন ছাত্ররা আরো চালাক হয়েছে। সেদিন যখন বলেছি তোমরা কি জানো আজকে আমি কি পড়াবো, একদল বলেছে স্যার জানি না, আর একদল বলেছে আমরা স্যার জানি। তখন বলেছে যারা জানো তারা, যারা জানে না তাদের পড়িয়ে দিও। তো এইখানে আমার অবস্থাটা প্রায় ওইরকমই হয়েছে, কারণ এখানে এত জানেন সব মানুষ বসে আছে, তার মধ্যে আমার মতো একটা অর্ধশিক্ষিত লোক কি বক্তৃতা দেবে আমি জানি না। কারণ আমি ঠেলে ঠেলে বিএ পাশ করেছি, এমএ পাশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেশে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, দেশে চলে গেল মুক্তিযুদ্ধে, আর লেখাপড়ার চেষ্টা করিনি। ফলে সেই হিসেবে আমি একটা অর্ধশিক্ষিত লোক। তবে আমার বাবা মা খুব শিক্ষিত ছিলেন, আমার ভাই বোনেরা মোটামুটি শিক্ষিত। আমার মা বাবা দুজনেই স্কুলে শিক্ষকতা করেছেন, মেয়েদের স্কুলে, এবং আমার মা ছিলেন একটি গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস এবং আমার বাবা ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এটা একটু মজার গল্প। আমার বাবা কিন্তু আমার লেখাপড়ায় মার চেয়ে বেশি বিশেষী ছিলেন। মা গ্র্যাজুয়েট ছিলেন, কিন্তু বাবা আবার দুটো বিষয় এমএ পড়ে ফেলেছিলেন। দুটো বিষয় কেন এমএ পাস করতে হয় সেটা এখন বোধগম্য নয় আমার। তো যাই হোক, উনি ইংরেজিতে এবং হিস্ট্রিতে মাস্টার্স করে ওই স্কুলে মাস্টারি করতেন। তো আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম একটু বড় হয়ে যে তুমি তো মার চেয়ে লেখাপড়া বেশি করেছিলে, তো তুমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে থাকলে কেন মারবে? তখন বাবা বলেছিলেন যে দেখো, আমরা যখন এই স্কুলটাতে যোগ দিই সেটি 1948 সালের কথা। তখন এই স্কুলের ছাত্রীরা সব চলে গিয়েছিল বেশিরভাগ, কারণ তারা ছিল সব হিন্দু সম্প্রদায়ের। দেশভাগের পরে 13 জন মাত্র ছাত্রী ছিল। তো আমরা ভেবে দেখলাম যে একটি এই তখনকার পূর্ব পাকিস্তানে রক্ষণশীল সমাজে আমি একজন পুরুষ মানুষ যদি হেডমাস্টার হই, তাহলে অভিভাবকরা মেয়েদের স্কুলে নাও পাঠাতে পারে। সেই জন্য আমরা চিন্তা করলাম যে তোমার মা যদি হেডমিস্ট্রেস হয় তাহলে হয়তো তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই কারণে তোমার মা হেডমিস্ট্রেস হয়েছেন, আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে কাজ করছি। তো আমরা মোটামুটি এরকম একটি পরিবেশে বড় হয়েছি এবং ওরকমভাবেই আমরা আশেপাশের শিক্ষকদেরও দেখেছি। আপনি যে ধরনের হতাশার কথা বললেন বা হাহাকার করলেন যেসব বিষয় নিয়ে, আমরা সেগুলো খুবই বাস্তব কথা। এবং আমরা তো আমাদের সময় আমাদের বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল ঠিকই, কম্পিউটার ছিল না বা, কিন্তু আমাদের লেখাপড়ার পরিবেশটাই একদম অন্যরকম ছিল। আমি কোথা থেকে কি বলবো ঠিক জানি না। লেখাপড়ার বিষয়গুলো নিয়ে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকায় আমি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি, শিক্ষকদের সঙ্গেও কথা বলি।
সেখানে কিন্তু আসলেই হতাশাটা বাড়ে, আরও এই কারণে বাড়ে যে আপনারা তো যারা এখানে আছেন, আমি জানি না এখানে হয়তো ঢাকার বাইরেও ছোট ছোট শহর থেকে আসা ছাত্রছাত্রীরা আছেন, গ্রামের স্কুল কলেজে যে লেখাপড়া হয় সেটা আসলে কিছু হয় না, কিছুই হয় না। সেখানে শিক্ষকরাও কিছু জানেন না, এবং শিক্ষকরা কিছু জানেন না বলে ছাত্রছাত্রীরাও কিছু শিখতে পারেন না। ছাত্রছাত্রীদের আমি কোনো দোষ দিই না। এই যে এমপিও বলে একটা কথা চালু হয়েছে, এটা এরশাদ সাহেবের আমলে এমপিও চালু করেছিল, যে স্কুলের আমি একটা স্কুল চালু করলাম, তার বেতন সরকার দেবে। কেন দেবে সরকার আমি তো বুঝতে পারি না। আমরা যেসব স্কুলে লেখাপড়া করেছি সেগুলো বেসরকারি স্কুল ছিল। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলটা 1882 সালের স্কুল। উপরে লেখা ছিল নীলফামারী HE স্কুল। অনেক পরে আবিষ্কার করেছি HE মানে হলো হাই ইংলিশ স্কুল। তো আমরা ইংলিশ স্কুল, ইংলিশ মিডিয়াম তো ছিল না, বাংলাই পড়তাম, ইংরেজি একটু পড়তে হতো। তো এমপিও চালু হলো। এমপিও চালু হওয়ার ফলে হলো কি যে এটা একটা ব্যবসায় পরিণত। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের পিছনে ব্যবসা, ছাত্র নেওয়ার পিছনে ব্যবসা। মানে আমি ঘটনাটা এরকম যে একটা সরকারের কতগুলো নিয়ম আছে যে আমি এইখানে একটা স্কুলে এত মাইলের মধ্যে আর দ্বিতীয় স্কুলটি করা যাবে না, এটা নিয়ম আছে। তখন সেই ভদ্রলোক কি করবেন, উনি প্রথমে একটা স্কুল করলেন। যেহেতু স্কুলটা হয়ে গেছে, এখন দ্বিতীয় স্কুল যেহেতু করা যাবে না, এমপিও ভুক্ত আর হবে না, এরপরে উনি একটি মাদ্রাসা করবেন। কারণ স্কুল থাকলে মাদ্রাসা করা যাবে, ছেলেদের মাদ্রাসা। ছেলেদের মাদ্রাসাটা যখন হয়ে গেল, একটা এমপিও ভুক্তি হয়ে গেল, এরপরে যেটা উনি করবেন সেটা হলো একটা মেয়েদের মাদ্রাসা করবেন। তারপরে সেটাকে তিনি এমপিও ভুক্ত করবেন। এইটা যখন হয়ে গেল, তখন আর কি করা যায়, তখন একটি কারিগরি স্কুল করা যাবে। এই একই লোক, আমি এটা একাধিক দৃষ্টান্ত আমার সামনে আছে যে একই লোক 4টা শিক্ষা প্রতিষ্ঠান করেছে 3 মাইল রেডিয়াসের মধ্যে। কারণ সরকারের নিয়ম হলো একটা প্রতিষ্ঠান থাকলে 3 মাইলের মধ্যে ওই ধরনের দ্বিতীয় প্রতিষ্ঠানটি করা যাবে না। আমাদের শিক্ষার অবস্থাটা কিন্তু মোটামুটি এরকমই দাঁড়িয়েছে। আমি এই মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আমি একদিন পাবলিক লাইব্রেরিতে গেলাম ঢাকায়। কারণ আমার শহরে যে পাবলিক লাইব্রেরি আছে, এটা আপনাদের অবগতির জন্য বলছি যে আমাদের প্রত্যেকটি জেলায় কিন্তু একটি করে সরকারের পাবলিক লাইব্রেরি আছে, অ্যাপার্ট ফ্রম প্রাইভেট লাইব্রেরিজ। ওইসব লাইব্রেরিতে আমি কাউকে পড়তে দেখি না। 2-1 দিন গেছি, গিয়ে দেখেছি যিনি লাইব্রেরি চালান তিনি এবং একজন পিয়ন বসে থাকেন। পিয়ন ঘুম দেয়, লাইব্রেরিয়ান ভদ্রলোক খবরের কাগজ পড়েন, কেউ যায় না। আমি একদিন পাবলিক লাইব্রেরিতে গেলাম, গিয়ে দেখেছি শয়ে ছেলে মেয়ে। আমি খুবই ইমপ্রেসড, খুবই ভালো লাগলো আমার যে এত ছেলে মেয়ে পড়ছে। তো কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কি লেখাপড়া হচ্ছে। দেখলাম যে সব ডিপার্টমেন্টাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পাবলিক লাইব্রেরিতে বসে, মানে ক্লাসের পড়া করছে। ঠিক আছে, অসুবিধা নেই, পড়ছে। হয়তো পড়ার জায়গা নেই, ইউনিভার্সিটি হলে জায়গা হয় না, সমস্যা থাকে, এখানে পড়ছে। কিন্তু এর বাইরে কেউ কিছু পড়ছে না। টেক্সট বইয়ের বাইরে বা যতটুকু সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাসের বাইরে আর কেউ কিছু করছে না। এটি একটি বড় সমস্যা। আর কিভাবে ব্যাখ্যা করবো আমি জিনিসটা জানি না। আমি যে বাড়িতে থাকি, আমি বেইলি রোডে একটা ফ্ল্যাটে থাকি, অনেক বছর ধরে আমি সেখানে আছি। এবং থাকার কারণটা হলো আমার বাড়ির সামনে একটা মস্ত বড় পুকুর আছে। ঢাকা শহরের মাঝখানে এত বড় একটা পুকুর, আশেপাশে অনেক বাড়ি টাড়ি আছে। আর বেইলি রোড তো খুব জমজমাট থাকে সবসময়। তো আমি ওখানে অনেক বছর ধরে থাকি, এখনো থাকি। তো আমি ওই স্কুলটার একটা বাড়ি পরে একটা বাচ্চাদের স্কুল আছে। আমি সকালবেলা দেখি চা খেতে খেতে যে অনিচ্ছুক বাচ্চাগুলোকে ভোরবেলা একটা টানতে মায়েরা স্কুলে নিয়ে যাচ্ছে। কেউ স্কুলে যেতে চায় না আসলে। আমার তো যেতে ইচ্ছে হতো না কখনো। আমরা তো সকালবেলা 10টার সময় গরম ভাত আলু ভর্তা খেয়ে যে স্কুলে যেতাম, সারাদিন স্কুলে কাটিয়ে খেলাধুলা করে বিকেলে এসে আবার খেয়ে আবার খেলার মাঠে চলে যেতাম। এটাই ছিল আমাদের বিশাল খেলার মাঠ ছিল। আমাদের খেলার মাঠে কখন যাবো এটাই ছিল আমাদের মন ছিল। আমাদের জীবনটাই অন্যরকম ছিল, অনেক আনন্দের ছিল। যাই হোক, তারপরে আমি দেখি যে মায়েরা মানে বসে থাকে সারাক্ষণ,
মাদুর বিছিয়ে টুল নিয়ে গল্প গুজব করে, কারণ ঢাকা শহরে বাচ্চাকে রেখে এসে আবার যাবে, অনেক যন্ত্রণা। এবং আমি অনুমান করে নিই যে এই একটার সময় বাচ্চাগুলোকে নিয়ে আসবে বাড়িতে, নিয়ে এসে মা এখনই বলবো যে গোসল করো, খেতে বসো, এখন একটু ঘুমাও, ঘুম থেকে ওঠার পরে হোমওয়ার্ক, কিছুটা হোমওয়ার্ক হলো। এখন কোথায় যাবে বাচ্চারা? যাওয়ার তো কোনো জায়গা নেই। টেলিভিশনের সামনে বসলো, কার্টুন, ডোরেমন, তাও আবার হিন্দিতে। সকালবেলা উঠে মা, এই বাচ্চা একদিন মাকে বলতেই পারে যে মা মুঝে নাস্তা চাই, বলতেই পারে, অসম্ভব কিছু না। তারপরে টিভি দেখা হয়ে গেল, রাত্রে সন্ধ্যার পরে আরেকটু হোমওয়ার্ক, এখন খেতে যাও, তাড়াতাড়ি ঘুমোতেও যাও, সকালবেলা আবার ভোরবেলা উঠতে হবে। এই বাচ্চা কি করে মানুষ হবে? তো যান্ত্রিক একটা জীবন, যন্ত্রের মতো বড় হচ্ছে। আমরা বলি ফুলের মতো, কি ফুল ফুটবে? আমি তো ফুল ফোটার কোনো সম্ভাবনা দেখি না। আচ্ছা, এটা গেল। এরপরে আর একটা পর্ব, তার পরের পর্বটা, সেটার নাম আমি দিয়েছি জিপিএ নির্যাতন। এই যে জিপিএ নির্যাতন শুরু হয়েছে, জিপিএ না 5 না পেলে জীবন ব্যর্থ, এই জিপিএ 5-এর যে নির্যাতন আমি দেখছি, মায়েরা তটস্থ, উত্তেজিত, মানে বাচ্চাদের, ছেলে মেয়েদের চাইতে তারাই বেশি মানে এটা নিয়ে ব্যস্ত। আর শিক্ষকরা কোন স্কুল থেকে কতজন জিপিএ 5 পেল, কে কতগুলো গোল্ডেন 5 পেল, সেটা নিয়ে কত মাতামাতি, যেন মানুষের জীবনে আর কিচ্ছু নেই। সমাজ নাই, দেশ নাই, প্রতিবেশী নেই, আত্মীয় স্বজন নেই, গান নেই, নাচ নেই, নাটক নেই, কবিতা নেই, ছবি আঁকা নেই, খেলাধুলো নেই, কিচ্ছু নেই, শুধু জিপিএ 5। আর জিপিএ 5 পার হওয়ার পরে স্যার যেটা বলেছেন, কম্পিউটার, ফেসবুক। আমার কোনো ফেসবুক নেই। আমি শুনেছি কেউ কেউ আমার নামে দুটো ফেসবুক করেছে, সেখানে বাগের ভাই ইত্যাদি নিয়ে অনেক গল্প করছে। আমার মেয়ে, ও এমএ পাস করে এখন চাকরি বাকরি করে, ওকে আমি একদিন বলেছি তোর ফেসবুকে কি করিস, আমাকে দেখেন। আমি একদিন দেখি কি 31টা লাইক, 33টা কমেন্ট, তার মধ্যে মানে অদ্ভুত অদ্ভুত কমেন্ট। আমি বুঝছি এই মানে কিছু না, হয়তো এই এক বন্ধু আর এক বন্ধুকে জড়িয়ে ধরেছে, সেই ছবিটা দিয়েছে, ছবিটাতে 31 জন লাইক দিয়ে দিয়েছে। আচ্ছা, বন্ধুরা বন্ধুকে তো জড়িয়ে ধরবি, লাইক দেওয়ার কি বলে আমি বুঝলাম না। আর এই লাইক দিতে গিয়ে যে কতটা সময় নষ্ট করলাম আমরা, এবং তারপরে কত মন্তব্য, সেই মন্তব্যগুলোর কোনো আমি কোনো প্রয়োজন দেখলাম না যে কেন এই মন্তব্যগুলো দিতে হবে। অর্থাৎ এর পিছনে যে কত সময় নষ্ট করছে এইটার সামনে বসে বসে। নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, এটা অবশ্য অফিসিয়ালি বলা সম্ভব উচিত না, লোকটাকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি না, নানান কারণেই করি না। কারণ আমাদের এদিকে যেমন এই জামাতে ইসলাম একটা এক ধরনের কি বলে ইয়ে করে, কি বলে এক্সট্রিমিজমের জন্ম দিচ্ছে, ওখানে তার দলও ওই রকমই এক ধরনের এক্সট্রিমিজমের জন্ম দিচ্ছে। কোনো এক্সট্রিমিজমই আমরা সমর্থন করি না। তো তবে ইদানিং সম্প্রতি তিনি একটা ভালো কথা বলেছেন, ছাত্রদের উদ্দেশ্যে উনি একটা কি শিক্ষক দিবসে সম্ভবত উনি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে একটি ভালো কথা বলেছেন যে সার্চ মেশিন, গুগল বা এই ধরনের সার্চ মেশিনের মধ্য দিয়ে আপনি তথ্য পেতে পারেন, কিন্তু আপনি জ্ঞানী হতে পারবেন না। কথাটা আমার খুব পছন্দ হয়েছে যে আপনি তথ্য পেতে পারেন, আপনি ডাউনলোড করে অসংখ্য ইনফরমেশন পেয়ে যাবেন। এবারে ইনফরমেশনের বিপদও আছে। বিপদও আছে কিরকম? আমার স্ত্রী আবার ডাক্তার। আমার একটা মানে কৌশল ছিল, একটা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছিলাম যে ডাক্তার বিয়ে করলে আমাকে তেমন বেশি কামাই টামাই করতে হবে না। কার্য তো সেটা খুব একটা হয়নি। যাই হোক, তো এই ডাক্তারের কথা বলতে গিয়ে কেন বললাম ডাক্তারের কথা, এই ইন্টারনেটের বদৌলতে এখন সবাই ডাক্তার হয়ে গেছে।
এত রকম তথ্য পাচ্ছি, আরে এটা খাবেন না, ওটা খান, এটা করলে এই হবে, আপনি জানেন না, আপনার এখানে ব্যথা হচ্ছে, তাহলে নিশ্চয়ই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরে আপনি এখনো ঘুরে বেড়াচ্ছেন, আপনি হাসপাতালে যাচ্ছেন না, আপনার তো আইসিইউতে নিয়ে যাবে একটু পরে। এরকম অবস্থা হয়েছে। ইন্টারনেটের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই যে জ্ঞান দিচ্ছে ওখানে ইন্টারনেটে যারা, এরা কারা? এরা কি সেই সব বিষয়ে বিশেষজ্ঞরা বসে আছে ওখানে? প্রতিদিন যারা অসংখ্য জ্ঞান দিচ্ছে, আপনি যে কোনো বিষয়ে টাইপ করে আপনি সার্চ করলে দেখবেন কিছু না কিছু ইনফরমেশন আপনার সামনে চলে আসছে। কারা এই ইনফরমেশনগুলো প্রোভাইড করছে? হু আর দে? ইউনিভার্সিটির গ্রাজুয়েটস, মাস্টার্স, পিএইচডি হোল্ডার্স, স্পেশালিস্টস? কারা? আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা অন্ধের মতো শুধু সেই ইনফরমেশনগুলো বিশ্বাসও করে ফেলছি। একদম কারেক্ট ইনফরমেশন পেয়েছি, আর ইন্টারনেটে জানি এইটা লিখেছে, এটার বাইরে আর কিছু হতে পারে না। এই যে একটা মানসিকতা তৈরি হচ্ছে, এটাও কিন্তু খুব ভয়াবহ।